আইনি মারপ্যাচে আটকা বিদেশে থাকা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়া 1 বছরে দেশে বাজেয়াপ্ত প্রায় 30,000 কোটি টাকা দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে ফেরানোর তাগিদ। জামাত জোটে থাকা নেতাদের বিষয়ে কঠোর হচ্ছে হেফাজতে ইসলাম। 7 সদস্যের কমিটি গঠন টানাপোড়েন হলেও সংগঠন ভাঙার সুযোগ নেই বলছেন নীতি নির্ধারকরা। বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতুর জন্য মোবাইল সেবায় আরোপিত 1% সারচার্জ। কমছে 300 টাকার সিম করও। 15 বছরে প্রথমবার করের বোঝা কমার প্রতীক্ষায় অপারেটররা। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় তিতাসের সঞ্চালন লাইনে লিকেজ। প্রায় 1.5 বছরে 275 দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের, আহত 1.5 শতাধিক। দ্রুত মেরামতের আহ্বান। এবং বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি আমদানিতে রেকর্ড। হরমুজ এড়িয়ে স্পট মার্কেট থেকে সংগ্রহ করে সংকট সামাল। মজুদ সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞের। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনক নিবিড়। দেশে থাকা 30,000 কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ দুদকের। আইনি মারপ্যাচে আটকা বিদেশে থাকা সম্পদ জব্দে নিয়ন্ত্রণ নেই দুদকের হাতে। 1 বছরে দুর্নীতিবাজদের দেশ বিদেশে থাকা 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আইনি আদেশ পেয়েছে দুদক। এর মধ্যে দেশে প্রায় 30,000 কোটি টাকার সম্পদ জব্দ করলেও বিদেশে থাকা সম্পদে তাদের নিয়ন্ত্রণ নেই। বিশেষজ্ঞরা বলছেন, আইনি মারপ্যাচে আটকে আছে জব্দের প্রক্রিয়া। তাই দেশের সম্পদ দ্রুত রায়ের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গাজীপুরে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক সিদ্দিকীর বাগানবিলাস নামের বিশাল বাগান বাড়ি। জেলার ফাউকাল এলাকাতেও ডুপ্লেক্স ভবন সহ এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। এসব বাড়ি ছাপিয়ে রাজধানীর অভিজাত এলাকায় রয়েছে তারেক সিদ্দিকীর প্লট ও ফ্ল্যাট। বারিধারা আবাসিকের পার্ক ভ্যালিতে বিলাসবহুল ফ্ল্যাট ছাড়াও আছে বারিধারা ডিওএইচএসে 7 তলা বাড়ি। আদালতের আদেশে ইতোমধ্যে এসব সম্পদ জব্দ করেছে দুদক। অন্যদিকে গত বছরের জুনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের যুক্তরাজ্যে থাকা 1025 কোটি টাকা মূল্যের 343টি বাড়ি এবং 35 কোটি টাকা সমপরিমাণ সম্পদ ফ্রিজ করেছে সেদেশের এনসিএ। দুদকের তৎপরতার পরেই এই পদক্ষেপ নেয় ব্রিটিশ কর্তৃপক্ষ। দুদকের তথ্য মতে 2025 সালে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও সুবিধাভোগী ব্যবসায়ীদের দেশে বিদেশে প্রায় 40,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এর মধ্যে দেশে থাকা সম্পদের পরিমাণ 30,000 কোটি টাকা, আর বাকি সম্পদ রয়েছে বিদেশে। রাষ্ট্র কর্তৃক মামলায় বা অনুসন্ধানের রায় শেষ হওয়া পর্যন্ত যাতে সম্পদগুলো বেহাত না হয় সেজন্য আমাদের ক্রোগ অবরুদ্ধকরণ করা হয়ে থাকে। তবে বিদেশে থাকা সম্পদ জব্দের ক্ষেত্রে দুদকের সফলতার রেকর্ড খুব একটা দীর্ঘ নয়। সংস্থাটির সাবেক এই মহাপরিচালক মনে করেন, কাগজে কলমে জব্দ দেখানো হলেও বাস্তবে সম্পদ ফিরিয়ে আনা বেশ কঠিন। আমাদের সময় পর্যন্ত দেখি নাই যে বাইরের দেশের কোনো সম্পদ বা অর্থ ক্রোক বা ফ্রিজ করা হয়েছে। রাষ্ট্রের ভূমিকাটা যদি হয় তাহলে আপনার এই ক্রোক ফ্রিজগুলো কার্যকর হতে পারে, কিন্তু রাষ্ট্র সেই ভূমিকা নেয় না। জাতীয় দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, কেবল জব্দ করলেই হবে না, আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরাতে হবে। যেই কয়জন জাজ আর যেই পরিমাণ মামলা, এই পরিমাণ জজ বাংলাদেশে নাই, যার জন্য মামলা হয় ঠিকই, বিচার আর হয় না। আর বিচার যখন হয় তখন আর এটার কোনো গুরুত্ব থাকে না, প্রমাণ করা যায় না যে দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা সে ভোগ করতে পারে নাই। ইতিমধ্যে সে যেভাবে পারে বেঁচে দেয়, অমুক করে তমুক করে, তার ভোগ করে, তার সাজাটা ইনভিজিবল হয় না। দুর্নীতিবাজদের লুট করা সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে নিতে সরকারের সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ বিশ্লেষকদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জামাতের সঙ্গে জোটে থাকা নেতাদের বিষয় কঠিন হচ্ছে হেফাজতে ইসলাম। নির্বাচনে জোটে যাওয়ার কারণ জানতে 7 সদস্যের কমিটি গঠন করেছেন আমির মহিবুল্লাহ বাবুনগরী। কওমি মাদ্রাসা ভিত্তিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে গড়ে ওঠা অরাজনৈতিক সংগঠন হলেও হেফাজতের অনেক নেতাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। গুঞ্জন আছে নেতাদের জামাত থেকে দূরে রাখতে এ কঠোর অবস্থান আমিরের। তাহলে কি ভাঙনের মুখে পড়ছে ইসলামপন্থীদের এই বৃহৎ সংগঠনটি? শফিক মুন্সির রিপোর্টে বিস্তারিত।
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে লাখো মানুষের জমায়েত শাসকদের বুকে ঠুকে দেয় ক্ষোভের পেরেক। ক্ষমতাসীনদের বিরুদ্ধে আওয়াজ তুলে তৎকালীন সরকারের রোষানলে পড়ে হেফাজতে ইসলাম। তারপর থেকে শীর্ষ নেতাদের দমাতে মামলা, হামলা, ভয় ভীতি ছিল নিত্যকার ঘটনা। এরপর জুলাইয়ের রাজপথ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের রাজনীতির বাক বদলে এখনো প্রাসঙ্গিক হেফাজতে ইসলাম। সবশেষ জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটে অংশ নেয় সংগঠনটির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে থাকা পৃথক 5টি রাজনৈতিক দল। জামায়াত জোটে থাকা 4টি রাজনৈতিক দলে হেফাজতের উপদেষ্টা, নায়েবে আমির, যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতারা রয়েছেন। এ নিয়ে তখন থেকেই টানাপোড়েন চলছিল সংগঠনটির ভিতরে। গত এপ্রিলে সামগ্রিক বিষয় নিয়ে হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলেরা। বৈঠকে সিদ্ধান্ত হয় জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় অংশ নেয়া হেফাজত নেতাদের নেতৃত্বে থাকা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন সংগঠনটির আমিরের নির্দেশপ্রাপ্ত 7 জন নেতা। সংগঠনটির অরাজনৈতিক পরিচয় দৃঢ় করতে আলোচনা শেষে আমিরের কাছে পর্যালোচনা পেশ করা হবে, যার ভিত্তিতে আসতে পারে যে কোনো সিদ্ধান্ত। এমন খবর চাউর হবার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন শুরু হয় হেফাজত ভাঙনের। এসব ঘটনার পরম্পরা নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন মামুনুল হক সহ কয়েকজন নেতা। যারা আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যে ছিলাম, আমরা কি দৃষ্টিভঙ্গি নিয়েছিলাম বা কি দৃষ্টিভঙ্গি নিয়ে আছি, সে বিষয়গুলো নিয়ে মত বিনিময় করবেন। বাইরে থেকে কেউ কেউ চেষ্টা করছে যে হেফাজতের কার্যকারিতাকে নষ্ট করার জন্য। রাজনৈতিক সংগঠনে রাজনৈতিক কোনো সংগঠনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা উচিতই না। মহিবুল্লাহ বাবুনগরী সাহেব উনি বয়োবৃদ্ধ লোক, উনাকে যে কোনো কথা বললেই উনি বইলে বেলায়। অন্যদিকে হেফাজতের নীতি নির্ধারণী নেতাদের দাবি, জামায়াতের সঙ্গে টানাপোড়েন বাস্তবিক হলেও হেফাজতকে ভাঙার সুযোগ নেই। হেফাজত ইসলামের সংগঠনের সাথে জামায়াতের বিরুদ্ধে হলেও বিশ্বাসগত কিছু বিষয় আছে, নীতিগত কিছু বিষয় আছে, এগুলো নিয়ে একটু সামান্য দূরত্ব আছে। বিগত নির্বাচনে বিভিন্ন জন, বিভিন্ন দল বিভিন্ন দিকে গিয়ে অ্যালায়েন্স করেছে, জোট করেছেন। আমরা সবাইকে সমন্বয় করে, আমির শাহ হুজুরের নির্দেশে সবাইকে সমন্বয় করে আবার হেফাজতকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা চেষ্টা করেছি। দেশের কওমি মাদ্রাসা ভিত্তিক জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় 2010 সালে প্রতিষ্ঠা করা হয় হেফাজতে ইসলাম। ইসলামপন্থীদের এই প্ল্যাটফর্ম কখনো সরাসরি রাজনীতিতে যুক্ত না হলেও প্রায়শই নানাভাবে প্রভাব বিস্তার করেছে ক্ষমতাসীনদের ওপর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের 4 বছর পর আসছে বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল সেবায় আরোপিত 1% সারচার্জ। গ্রাহককে স্বস্তি দিতে বিদ্যমান সিম কর 300 টাকা থেকে কমানো হচ্ছে। মোবাইল অপারেটররা বলছে, প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে 15 বছরে প্রথমবারের মতো কমবে করের বোঝা। প্রান্তিক পর্যায়ে সেবা বাড়াতে গ্রাহকের ওপর আরোপিত 5% ভ্যাট শূন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের। শুভ খানের রিপোর্ট। ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপনে 2022 সালে চালু হয় পদ্মা সেতু। প্রকল্পের অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গেলে 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে 2016 সালের মার্চ থেকে মোবাইল সেবায় 1% সারচার্জ আরোপ করে সরকার। সেতু চালু হলেও এখনও প্রতি 100 টাকায় 1 টাকা সারচার্জ দিচ্ছেন 18.5 কোটির বেশি মোবাইল সিম সংযোগধারী। এছাড়া সম্পূরক শুল্ক 20%, কার্যকরী ভ্যাট দিতে হয় 18%। প্রতিটি সিম কেনা বা রিপ্লেস করতে গুনতে হয় 300 টাকা। শুল্কের চাপে কমছে না ভয়েস কল কিংবা ইন্টারনেট খরচ। আগে 120 টাকার প্যাকেজ নিতাম, এখন আমার 230 টাকার প্যাকেজ নিতে হয়। ডাটা কিনে চালানোর মতো সামর্থ্য বর্তমানে নাই। কল রেটটা একটু কমায় ফেলে, ইন্টারনেটের দামটাও কমালে ভালো হয় আমাদের। মোবাইল অপারেটর সূত্র বলছে, গত 10 বছরে সরকারকে প্রায় 1,80,000 কোটি টাকা রাজস্ব দিয়েছে তারা, যেখানে সারচার্জে প্রায় 2,800 কোটি টাকা। একটা ব্রিজের জন্য করেছিল এবং অনেক আগে শেষ হয়ে গিয়েছে, তাও এখনো চলছে। সিম ট্যাক্স যেটা আছে এটা একটু যদি কমানো যায় কিনা, এবং দিস আর দি থিংস উই হ্যাভ রিকোয়েস্টেড। গভর্নমেন্ট বলছে যে আমরা এটা দেখতে পারি।
এছাড়া চলতি বছরে 16,851 কোটি টাকা মূল্যের তরঙ্গ নবায়ন করতে হবে বেসরকারি 3 অপারেটরকে, যেখানে 7.5% হারে ভ্যাট দিতে হবে 1,284 কোটি টাকা। এ অবস্থায় করের বোঝা কমানোর দাবি তাদেরও। পৃথিবীতে কোথাও স্পেকট্রামের উপর ভ্যাট নেওয়া হয় না। আমাদেরকে যদি এই সেম হারে স্পেকট্রাম দিয়ে যেতে হয় তাহলে কিন্তু ভবিষ্যতের ইনভেস্টমেন্ট অনেক কমে আসবে। ব্রডব্যান্ড সেবায় 5% হারে ভ্যাট দিচ্ছেন প্রায় 1.5 কোটি গ্রাহক। এই ভ্যাটের সঙ্গে রাউটার ও নেটওয়ার্কিং পণ্য আমদানিতে কর হার শূন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের। সরকারের প্রতি অনুরোধ থাকবে যে প্রান্তিক পর্যায়ে গ্রাহক এখন যেটা 5% ভ্যাট দিচ্ছে এটা 0%-এ নিয়ে আসা সম্ভব হয় কিনা। এদিকে টেলিকম খাতে করের বোঝা কমানোর আশ্বাস দিয়েছে সরকারও। আমাদের কনজিউমারের কাছ থেকে 38% ট্যাক্স নিচ্ছি, আবার অনেক কোম্পানির কাছ থেকে আমরা 2% নিচ্ছি, 4% নিচ্ছি। দ্যাট ইজ নট রাইট। বর্তমানে দেশে মোবাইলে সেবা দিচ্ছে 4টি অপারেটর, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে 2,500-এর বেশি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় তিতাসের সঞ্চালন লাইনে দেখা দিয়েছে লিকেজ। ফায়ার সার্ভিস বলছে 2025 সাল থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে গ্যাস লিকেজ থেকে 275টি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের, আহত 1.5 শতাধিক। লিকেজগুলো দ্রুত মেরামতে তিতাসের প্রতি আহ্বান ফায়ার সার্ভিসের। আরিফ হোসেনের ছবি নিয়ে শওকত আলী সৈকতের রিপোর্ট। বাতাসে তীব্র গন্ধ আর জমে থাকা পানির বুদবুদে স্পষ্টই বোঝা যায় বিতরণ ও সঞ্চালন লাইনের লিকেজ থেকে অনবরত বেরিয়ে আসছে গ্যাস। বছরের পর বছর ধরে নারায়ণগঞ্জের গোয়ালপাড়া, কলাচিপা, কলেজ রোড, জামতলা, দেওভোগ ও মাঝদাইর এলাকায় এই চিত্র। এছাড়া ফতুল্লার সস্তাপুর, জালকুড়ি, পঞ্চবটি, ভোলাইল, পাগলা ও নয়ামাটি এলাকাতেও লিকেজ আছে গ্যাস পাইপে। সবশেষ গত 11 মে ফতুল্লার লাকিবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের 4 জন। আগের দিন গিরিধারা এলাকায় বহুতল ভবনের নিচ তলায় গ্যাস লিকেজে বিস্ফোরণ হয়, এতে দগ্ধ হন আরেক পরিবারের 5 জন। এসব ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। এলাকাবাসী আসলে সবসময় একটা আতঙ্ক নিয়ে থাকে, এই কখন গ্যাসের ব্লাস্ট হলো, একটা অ্যাক্সিডেন্ট হলো। প্রায় আমরা সময় লক্ষ্য করি যে রাস্তাগুলোতে পানি বৃষ্টি হলে বুদবুদ শব্দ হয়। গ্যাসের অনিয়ম অব্যবস্থাপনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা এবং অসচেতনতায় আসলে আমি মনে করি যে এখানে দায়ী। ফায়ার সার্ভিস বলছে 2025 সালের জানুয়ারি থেকে এবছরের 11 মে পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় 275টি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। আর এসবই ঘটেছে তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে। প্রাণ গেছে 12 জনের, আহত হন অন্তত 1.5 শতাধিক। লিকেজগুলো দ্রুত মেরামত না করলে এমন ঘটনা রোধ করা সম্ভব নয় বলে দাবি ফায়ার সার্ভিসের। যেখানে লাইনগুলো লিকেজ আছে, অনেক জায়গায় দেখা যায় যে আমরা রাস্তা খনন করছে, সেখানে দেখা যায় যে বৃষ্টি হলেই পানি হলে সেখানে আমরা দেখি যে বুদবুদ আকারে সেখানে কিন্তু যে গ্যাস বাইর হচ্ছে। বিভিন্ন জায়গায় এটা কিন্তু আমরা দেখি। তো তাদেরকে আরও তদারকি করতে হবে, তাদেরকে যেখানে লিকেজ আছে সেগুলো বন্ধ করতে হবে। নারায়ণগঞ্জে তিতাসের আবাসিক ও শিল্প বাণিজ্যিক সংযোগ স্থাপন শুরু হয় 1964 সাল থেকে। সংস্থাটি বলছে অবৈধ সংযোগ বন্ধে অভিযান সহ লিকেজ মেরামতে কাজ চলছে। এই লিকেজের তথ্য যখন আমরা পাই, আমাদের ইমার্জেন্সি টিম আছে, তারা তাৎক্ষণিকভাবে সেটা রিপেয়ার করে। আর যেগুলো তাদের সক্ষমতার বাইরে সেগুলোর জন্য আমাদের ইয়ারলি কন্ট্রাক্টর নিয়োজিত আছে। আমরা তাদের মাধ্যমে আমরা এই লিকেজগুলো তাৎক্ষণিকভাবে আমরা মেরামত করি। নারায়ণগঞ্জে তিতাসের আবাসিক, শিল্প ও বাণিজ্যিক বৈধ গ্রাহকের সংখ্যা প্রায় 1,48,000। এর পাশাপাশি আছে লক্ষাধিক অবৈধ সংযোগও। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সকালের সময় আরও থাকছে। জাহাঙ্গীরনগরে ছাত্রী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। নিরাপত্তা ব্যর্থতার দায় দেখিয়ে প্রক্টরের পদত্যাগ সহ 5 দফা দাবি, 24 ঘন্টার আলটিমেটাম। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানির বৈশ্বিক বাজারে অস্থিরতার মধ্যেও গত 70 দিনে 97টি জাহাজে 27 লাখ মেট্রিক টন এলপিজি, এলএনজি, ডিজেল, ক্রুড অয়েল এবং জেট ফিউয়েল আমদানির রেকর্ড করেছে বাংলাদেশ, যা গত বছরের এই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।
প্রচলিত দেশগুলোর পাশাপাশি হরমুজ প্রণালী এড়িয়ে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনে সংকট সামাল দেওয়া হয়েছে। শাখাওয়াত টিপ্পুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর 1 মাস থেকে 10 মে পর্যন্ত 70 দিনে জ্বালানিবাহী অন্তত 97টি জাহাজ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে একক হিসেবে পরিশোধিত ডিজেল এসেছে 30টি জাহাজে। এর বাইরে 24টি জাহাজে আমদানি করা হয় এলপিজি এবং এলএনজি আসে 20টি জাহাজে। জেট ফুয়েল, ফার্নেস অয়েল এবং অপরিশোধিত জ্বালানি তেলবাহী আরও 23টি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের বার্থিংয়ে। বৈশ্বিক সমস্যা শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম বন্দরে এখনো পর্যন্ত 100-এরও অধিক জ্বালানিবাহী জাহাজ এসেছে। এর ভিতরে এলপিজি রয়েছে, এলএনজি রয়েছে, আমাদের ক্রুড অয়েলবাহী জাহাজ রয়েছে, তারপরে ফার্নেস অয়েল নিয়ে এসেছে। জাহাজের হিসেব অনুযায়ী চট্টগ্রাম বন্দর দিয়ে গত 2.5 মাসে 20,938 কোটি টাকা মূল্যের 26,83,000 মেট্রিক টন জ্বালানি আমদানি হয়েছে। এর মধ্যে রয়েছে 6,800 কোটি টাকা মূল্যের 10 লাখ মেট্রিক টন প্রাকৃতিক গ্যাস, 7,800 কোটি টাকা মূল্যের 8 লাখ মেট্রিক টন ডিজেল, 3,000 কোটি টাকা মূল্যের 4 লাখ মেট্রিক টন পেট্রোলিয়াম ও ক্রুড অয়েল। এই সময়ে শুধু জ্বালানি খাত থেকেই চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় হয়েছে 2,914 কোটি টাকা। অথচ 2025 সালের এই 70 দিনে 13,435 কোটি টাকা মূল্যের 15,29,000 মেট্রিক টন জ্বালানি আমদানি হয়েছিল। বাংলাদেশ যে রুট দিয়ে আমদানি করে তুলনামূলকভাবে সেটা হরমুজ প্রণালীর বাইরে দিয়ে বাংলাদেশের যে আমদানি সেটার সেই সাপ্লাই চেইনটা এটা ঠিক আছে। একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনের জন্য বছরে 12 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয় সৌদি আরব এবং আরব আমিরাত থেকে। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় 3রা মার্চ থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এরপর থেকে হরমুজ এরিয়ে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু এবং ফুজাইরা বন্দর থেকে লোড হচ্ছে বাংলাদেশের ক্রুড অয়েল। ইরান কনফ্লিক্টের জন্য আমরা স্টেট অফ হরমুজ ব্যবহার করতে পারছি না বা গাল ব্যবহার করতে না পারার জন্য আমরা এই দুই দেশ থেকে এখন ফিউল নিয়ে আসছি, ক্রুড অয়েল নিয়ে আসছি অল্টারনেট পোর্ট হিসাবে। বছরে 70 লাখ মেট্রিক টনের বেশি জ্বালানির চাহিদা রয়েছে বাংলাদেশে। আর জ্বালানির প্রকারভেদে মজুদ সক্ষমতা 25 থেকে 45 দিনের আগামীর সংকট মোকাবেলায় মজুদ সক্ষমতা বাড়ানোর তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। অপরিশোধিত তেল কম দামে আনতেছি এবং সুতরাং আমাদের রিফাইনারির ক্যাপাসিটি যদি আমরা বাড়াইতে পারতাম তাহলে আমরা কম দামে অপরিশোধিত তেল এনে সেখানে আমরা পরিশোধন করে মার্কেটে আমরা দিতে পারতাম। সংকট কাটাতে প্রচলিত উৎস দেশগুলোর বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, থাইল্যান্ড, মালদ্বীপ ও অ্যাঙ্গোলা থেকে জ্বালানি সংগ্রহ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছিল বাংলাদেশ তা 2 মাসেরও কম সময়ে কাটিয়ে উঠেছে। এখন জ্বালানি তেলবাহী যেমন চট্টগ্রাম বন্দরে ভিড়ছে, ঠিক তেমনি দ্রুততম সময়ে জ্বালানি তেল খালাস করে ফিরে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। এরই মধ্যে পেট্রোল পাম্পগুলিতে ভিড় যেমন কমেছে তেমনি চালু হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারি। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি থেকে কমল দে, সময় সংবাদ। 3 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে ব্যস্ত সময় পার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছে নানা আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে ট্রাম্পকে দেওয়া হচ্ছে গার্ড অফ অনার। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা সরাসরি যুক্ত ছিলাম চায়নাতে, দেখছিলাম ট্রাম্পকে দেয়া গার্ড অফ অনার। কুষ্টিয়ায় কমছেই না হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রাশেদ। হ্যাঁ, কুষ্টিয়ায় কিন্তু হামের রোগী দিন দিন আসলে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কুষ্টিয়া সরকারি হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার সরকারি কলেজ হাসপাতালের পরিচালক এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের যিনি আবাসিক মেডিকেল অফিসার আছেন তিনি। মূলত শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ সহ সরকারি উপজেলাগুলোর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 156 জন রোগী কিন্তু এখনো অবস্থান করছে। তারা ভর্তি হয়ে কিন্তু চিকিৎসা গ্রহণ করছেন, যার অধিকাংশ
অধিকাংশই শিশু বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন। এবং এই হামের উপদ্রব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু কুষ্টিয়ায় 6টি স্থায়ী এবং 184টি অস্থায়ী কেন্দ্রে কিন্তু টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে কুষ্টিয়া সিভিল সার্জন থেকে। এবং কুষ্টিয়া সিভিল সার্জন আরও জানিয়েছেন যে মোটামুটি কুষ্টিয়া জেলায় 1684টি অস্থায়ী কেন্দ্র এবং 6টি স্থায়ী কেন্দ্রের টিকাদান কর্মসূচি চলছে আমাদেরকে জানিয়েছেন, যারা কিন্তু 6 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য টিকাদান কর্মসূচি চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল যিনি আবাসিক মেডিকেল অফিসার তিনি জানিয়েছেন যে শুধুমাত্র কুষ্টিয়া না, কুষ্টিয়ার আশেপাশের জেলা থেকেও কিন্তু হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। এবং মূলত 20টি সিটের বিপরীতে কিন্তু এখন পর্যন্ত 37 জন রোগী কিন্তু অবস্থান করছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত 119 জন রোগী কিন্তু রয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। তবে তাদের চিকিৎসা দেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ করে ওষুধের যে সাপোর্ট এবং ডাক্তারদের যে সাপোর্ট সেটা কিন্তু তারা নিয়মিত করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া যে 6টি উপজেলা রয়েছে তাতে প্রত্যেকটা জায়গায় কিন্তু মাইকিং এবং ব্যানার ফেস্টুন দিয়ে কিন্তু এই যে বিশেষ করে হামের যে প্রাদুর্ভাব সে বিষয়ে কিন্তু সচেতনমূলক নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে। তবে সিভিল সার্জন যেটি জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণে ওষুধ রয়েছে এবং হামের উপসর্গ নিয়ে যারা আসছে তাদের কিন্তু নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল থেকে হামের চিকিৎসা এবং হামের টিকাদান কর্মসূচি নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল শিশু মৃত্যুকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে শিশুর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকরা। পরে মুচলেকা দিয়ে মরদেহ নিয়ে বাড়ি ফেরেন স্বজনরা। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 5 মাস বয়সী নিহান নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটিকে গত সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ দুপুরের পর থেকে নিহানের শারীরিক অবস্থার অবনতি হয়, তবে যথাসময়ে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তাদের। মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। বাকবিতণ্ড ও ধাক্কাধাক্কি হয় এক চিকিৎসকের সঙ্গে। হঠাৎ শ্বাসকষ্ট, ওনারা যদি আমাদেরকে বলতো যে আপনার বাবুর শ্বাসকষ্ট আছে, আপনারা আবার ঢাকার বগুড়ার বাইরে চেষ্টা করেন, আমরা জরুরি ভিত্তিতে আমরা ঢাকার বগুড়ার বাইরে নিতাম, বাবুকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু ওনারা আমাদেরকে এই সতর্কবার্তা আগে থেকে দেয় নাই। 50 জন ছিল জায়গা, আর আমি হলে একা, আমি কাউকে একটা হাতও তুলিনি। পরে ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা নিহানের মা, ফুপু, চাচাসহ কয়েকজনকে আটকে রাখে বলে অভিযোগ স্বজনদের। প্রায় 5 ঘন্টা পর মুচলেকা দিয়ে মরদেহ নিয়ে বাড়ি ফিরেন তারা। ধাক্কা দিছিল, বলছে আমরা ধাক্কা দিছিলাম, ইন্টার্নি ডাক্তারকে মনে হয় ধাক্কা দিছিল, এটাই, আর কিছু জানি না। কোনো পক্ষেরই হামলা আমরা সমর্থন করি না এবং সেটা আইনানুগ না, ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। তারপর একটা সেন্টিমেন্টাল ইস্যু ক্রিয়েট হয়েছে, ডাক্তাররা একটু ট্রমাটাইজড। আমি রুগীর অ্যাটেন্ডেন্সের সাথে কথা বলেছি, তারা এটার জন্য অনুতপ্ত। ঘটনার সুষ্ঠু তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। নিরাপত্তা ব্যর্থতার দায় দেখিয়ে প্রক্টরের পদত্যাগ সহ 5 দফা দাবি তাদের। মশাল হাতে নিয়ে শিক্ষার্থীদের অবস্থান। নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তারা। বুধবার রাত 10:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টার্জেন পয়েন্ট থেকে শুরু হয় বিক্ষোভ। মশাল হাতে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নারী শিক্ষার্থীরা। পরে সংহতি জানায় অন্য শিক্ষার্থীরাও। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয় প্রক্টর অফিসের সামনে। সংক্ষিপ্ত সমাবেশে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার, ব্যর্থতার দায় স্বীকার করে প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। আমরা নির্দিষ্ট কিছু দাবি আমরা ক্যাম্পাস প্রশাসনের জন্য কাছে জানাচ্ছি, যেন এই অঘটনের আমরা সঠিক তদন্ত এবং বিচার পাই। যে এই ঘটনার সাথে জড়িত যত দ্রুত সম্ভব তাকে ধরে আইনের আশ্রয়, আইনের মাধ্যমে তার যথাযথ
যথাযথ সাজার ব্যবস্থা করবে। আলটিমেটাম দেওয়া হয়েছে, তার মধ্যে যেন যে অপরাধী তাকে শনাক্ত করা হয় এবং সর্বোচ্চ শাস্তি তাকে নিশ্চিত করা হয়। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হলের পাশে এক ব্যক্তি গলায় কাপড় পেঁচিয়ে নারী শিক্ষার্থীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার বাদী হয়ে অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। সময় সংবাদ, সাভার। সকালের সময় আরও থাকছে। বেইজিংয়ে ট্রাম্প শি রুদ্ধদ্বার বৈঠক আজ গুরুত্ব পাবে ইরান ও তাইওয়ান ইস্যু। প্রযুক্তি খাতে মার্কিন বিধিনিষেধ কমাতে চাপ দিতে পারেন চীনা প্রেসিডেন্ট। 2 বছর যেতে না যেতেই আবারও ভাঙন ও ফাটল দেখা দিয়েছে বাগেরহাটের 62 কিলোমিটার টেকসই বাঁধের 3 কিলোমিটার এলাকায়। আতঙ্কে পড়েছেন উপকূলবাসী। স্থানীয়রা বলছেন, দ্রুত বাঁধ রক্ষা না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে গ্রামের পর গ্রাম। বর্ষা মৌসুম শেষে ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের উদ্যোগ নেয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। 2007 সালের 15 নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বাগেরহাট। বাসিন্দাদের একমাত্র দাবি ছিল টেকসই বেড়িবাঁধ নির্মাণ। উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের আওতায় মোরেলগঞ্জ থেকে শরণখোলা উপজেলার বগি গাবতলা পর্যন্ত 62 কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে। 2023 সালের 10 ডিসেম্বর কাজ সম্পন্ন হয়। তবে বাঁধ নির্মাণের 2 বছরের মধ্যেই 3 কিলোমিটার জুড়ে একাধিক স্থানে ফাটল, ব্লক ধস ও মাটির অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়। এদিকে মোরেলগঞ্জের ফাঁসিয়াতলা, বড়তলা ও গাবতলা সহ কয়েকটি স্থান ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে উপকূলবাসীর মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দ্রুত বাঁধ রক্ষার দাবি এলাকাবাসীর। টেকসই বেড়িবাঁধ কি দিয়েছে জানি না, সব নদীতে নিয়ে গেছে। ভাঙ্গল বড় বড় চাহা এইগুলো পড়তে আছে, একভাবে পরে আমাকে তো সে বাচ্চাগুলোই ঘুমায় না। বাড়ি ঘর নামিয়ে যাইতে আছে, বস্তা দেশে বস্তায় কোনো কামায় না। সরকার যদি আমাদের একটু মুখ তুলে চাইতো তাহলে আমাদের এরকম পরিস্থিতির শিকার হওয়া লাগতো না। বর্ষা মৌসুম শেষে ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের উদ্যোগ নেয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমরা জরুরি ভিত্তিতে কিছু কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি। এই জন্য পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে আমাদের স্পটগুলো ভিজিট করেছেন এবং বর্ষা মৌসুমের পরে আমরা ওএনএম বাজেটের মাধ্যমে ওই স্থানগুলো আবার স্থায়ীভাবে মেরামত করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করব। নির্দিষ্ট সময়ে তীর রক্ষা বাঁধের কাজ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। সময় সংবাদ, বাগেরহাট। কুষ্টিয়া চামড়ার মোকামে চলছে কোরবানি ঈদের চামড়া সংগ্রহের প্রস্তুতি। ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় চামড়া সংগ্রহ ব্যাহত হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। কাঁচা চামড়া সংগ্রহে সরকারি হস্তক্ষেপের দাবি ব্যবসায়ী সমিতির। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের রিপোর্ট। কুষ্টিয়া চামড়া পট্টিতে আড়তদাররা প্রস্তুতি নিচ্ছেন চামড়া সংগ্রহে। ইতিমধ্যে চামড়ার মোকামে ঘর খালি করা শুরু করেছেন ব্যবসায়ীরা। নিজেদের প্রয়োজন অনুসারে লবণও সংগ্রহ করছেন তারা। ব্যবসায়ীদের দাবি, ট্যানারি মালিকরা বকেয়া টাকা না দিলে চাহিদা অনুসারে চামড়া সংগ্রহ করতে অসুবিধায় পড়বেন তারা। ট্যানারিওয়ালারা যদি ঠিক মতন টাকা পয়সা যদি আমাদের দেয় তাহলে আমরা ঠিক মতন চামড়া কিনতে পারবো, আর যদি ট্যানারিরা ঠিক মতন টাকা পয়সা যদি না দেয় তাহলে আমরা চামড়া কিনতে পারবো না। কিছু ট্যানারি বাদে প্রায় ট্যানারি টাকা দেয় না। এই টাকাটা না দেওয়ার কারণেই দিন দিন আমাদের বাউরালি গেটটা, এই শিল্পটাই ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারের কাছে আমাদের একান্ত কাম্য যে তার সর্বোচ্চ সহযোগিতা এই ব্যবসা প্রতিষ্ঠান বা এই চামড়া ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ সহযোগিতা সরকারের যতটুকু থাকে সম্পূর্ণভাবে সেটা প্রয়োগ করা। নজর যদি সরকার দেয় আমাদের ওপরে, তাহলে আমরা হয়তো এই চামড়া শিল্পটাকে আরও অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো। কোম্পানিরা টাকা পয়সা, পুরাতন টাকা পয়সাগুলো আমাদের দিত, তাহলে হয়তো আমরা আবার নতুন করে ব্যবসাটা গুছাই নিয়ে করতে পারতাম। যে পরিমাণ আমদানি হয় কুরবানির সময়, ওই পরিমাণ আমাদের কাছে টাকাও থাকে না। একটাই কারণ, সেটা হচ্ছে ট্যানারি আলাদা আমাদেরকে কোনো টাকা পয়সা ঠিক মতো দেয় না। তারপরে হচ্ছে ওই দেখা যাচ্ছে আজকে নিল 6 মাসেও কোনো পেমেন্ট আমরা পাই না। এই অবস্থায় যদি চলে, এই শিল্পটা একসময় ধ্বংস হয়ে যাবে। কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য মতে জেলায় প্রায় 200 আড়ত ঈদের চামড়া সংগ্রহ করবে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। কারিগরি দক্ষতার ঘাটতি, নির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সির সংকট ও পর্যাপ্ত সরকারি প্রচারণার অভাবে
বিদেশে গিয়ে প্রতারিত হচ্ছেন খুলনার অনেকে। কেউ কাজ না পেয়ে ফিরছেন দেশে, কেউ হারাচ্ছেন সর্বস্ব। এতে কমছে রেমিটেন্স প্রবাহ। অবৈধ এজেন্সি ও দালাল চক্রের ফাঁদে পড়ে বিপাকে বহু প্রবাস প্রত্যাশী। মঞ্জুরুল হক মঞ্জুরের তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। পরিবারের সচ্ছলতা ফেরাতে অনেকেই পাড়ি জমান বিদেশে। খুলনা অঞ্চলে প্রতি বছর বিদেশগামী মানুষের এই সংখ্যা বাড়ছে। তবে কাজ না পেয়ে প্রতারিত হয়ে দেশে ফিরছেন অনেকে। খুলনার লবণচড়া এলাকার মেহেদি হাসান একটি এজেন্সির মাধ্যমে প্রায় 4.5 লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে কাজ না পেয়ে বাধ্য হয়ে দেশে ফিরে আসেন 3 মাসের মধ্যেই। এখন ঋণের বোঝা মাথায় নিয়ে ইলেকট্রিক কাজের সহকারী হিসেবে কাজ করছেন। আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি, তখন যোগাযোগ করলে তারা আমাকে মারধর শুরু করে, অত্যাচার শুরু করে এবং বিভিন্ন ধরনের গালিগালাজ করে, পরে আমাকে বাসা দিয়ে বের করে দেয়। মেহেদির মতো প্রতারণার শিকার হচ্ছেন আরও অনেকে। সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত, মালদ্বীপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার প্রলোভনে পড়ে নিঃস্ব হচ্ছেন তারা। দক্ষতার অভাব, অবৈধ ও অনির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সি এবং স্থানীয় দালাল চক্রের কারণেই বাড়ছে দুর্ভোগ। কেউ শেষ করছেন সব সঞ্চয়, কেউ বিদেশে গিয়ে পড়ছেন চরম সংকটে। এই জায়গার এজেন্ট, ওইখানে যে এজেন্ট, যত যাবতীয় লোক আছে, এরা এই টাকাগুলো মেরে খায়। কারণ 200 জনের প্লাস আমরা কাজ করছি। একজনের থেকে যদি আপনার 50,000 টাকা করে খাই দেয়, তো অনেক টাকার হেরবারে। পরবর্তীতে যখন ওই এজেন্সি দিয়ে টাকা দেয়, তখন ওরা আমার পাসপোর্ট সহ এইগুলো আটকে দেয়, বুঝেছেন? আটকে দেওয়ার পরে আমি এই 11 মাস এখনও আমি এইসব পাসপোর্ট টাকা এখনও ফেরত পাই না। আমি যখন তাদেরকে বলি যে আপনি যে কাগজপত্রগুলো দিচ্ছেন এটা তো ভুয়া, এটা তো প্রতারিত হচ্ছে, তখন সে আমাকে অনেকভাবে গালিগালাজ করে। বিদেশ যাওয়ার আগে জেলা কর্মসংস্থান অফিসে 3 দিনের এমন সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেয়া হলেও এটিকে যথেষ্ট বলছেন না সংশ্লিষ্টরা। তাদের মতে কারিগরি প্রশিক্ষণ, বৈধ উপায়ে বিদেশ গমন নিশ্চিত করা সহ সরকারি সচেতনতা বৃদ্ধি কার্যক্রম বাড়ানো জরুরি। দক্ষতা অর্জন করে নিয়ে যেতে পারে, তাহলে তারা অল্প কাজে তারা বেশি ইনকাম করতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের উচিত হলো যে এই যে আমাদের 4টা টিটিসিতে তার বেশি বেশি করে তার যাতে দক্ষতা অর্জন করে বিদেশে যেতে পারে, সেই ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। বিদেশে গিয়ে কেউ প্রতারিত হয়ে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট দফতর। কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছে, সেই রিক্রুটিং এজেন্সিকে আমরা এখানে শুনানির জন্য ডাকি এবং সংশ্লিষ্ট কর্মীকে ডেকে আমরা একটা মধ্যস্থতার মাধ্যমে অভিযোগটি নিষ্পত্তি করার চেষ্টা করি। গত বছর খুলনা থেকে বিদেশে গেছেন 8,000-এর বেশি মানুষ, যার মধ্যে 5,000-এরও বেশি গেছেন সৌদি আরবে। আর গত 6 মাসে প্রতারণার অভিযোগ করেছেন 68 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশসেরা প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পাওয়া খুলনার বটিয়াঘাটার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জর্জরিত নানা সংকটে। শিক্ষার মান ভালো হওয়ায় প্রতি বছর বাড়ছে শিক্ষার্থী, কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নিরাপত্তাহীনতার কারণে বিদ্যালয়টির সাফল্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। স্টোর রুম বা বারান্দায়ও বসে লিখছে কোমলমতি শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষ ফাঁকা রয়েছে, বিষয়টি এমন নয়। অতিরিক্ত শিক্ষার্থীর চাপ সামলাতেই নিতে হয়েছে এ ব্যবস্থা। রোদ বৃষ্টির মধ্যেই বছরের পর বছর এভাবে চলছে দেশসেরা বিদ্যালয়টি। 1200-এর বেশি শিক্ষার্থী লেখাপড়া করলেও শ্রেণীকক্ষ ও শিক্ষকের তীব্র সংকট এখানে। নেই খেলার মাঠ, শহীদ মিনারও। প্রাথমিক শিক্ষা নীতিমালা অনুযায়ী 30 শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ও একটি শ্রেণীকক্ষ থাকতে হবে। সেই হিসেবে বিদ্যালয়ে 43টি শ্রেণীকক্ষ ও 43 জন শিক্ষক প্রয়োজন। তবে কক্ষ আছে মাত্র 20টি। স্থায়ী শিক্ষক রয়েছেন মাত্র 15 জন। স্থান সংকুলন না হয় বিদ্যালয়ে 2 শিফটে ক্লাস নেওয়া হয়। তাতেও কাজ না হয় স্টোর রুমকেও শ্রেণীকক্ষ বানানো হয়েছে। আমরা গার্জিয়ানরা রাস্তার কাছে হা করে থাকি যে আল্লাহ আমার বাচ্চা পড়ে গেল না, আমার বাচ্চা পড়ে গেল, একটা টেনশন কাজ করে। ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা অতিরিক্ত গরম ফিল করে, ইরিটেশন ফিল করে। পরীক্ষার সময় এভাবে বসাটা আমাদের খুব কমফোর্টেবল লাগে না এবং ক্লাসের সময় আমাদের অনেক সময় এভাবেই বসতে হয়। এখানে আমাদের পরীক্ষা দেওয়ার সময় ফ্যান থাকে না, ছোট বেঞ্চে 3 জন বসতে হয়। আমাদের এত বড় স্কুলে খেলার মাঠ নেই, পর্যাপ্ত সুন্দর বাতাসে যেন বাচ্চারা এখানে শিক্ষা গ্রহণ করতে পারে। 10 বছর ধরে চিঠি চালাচালি করেও সমাধান না হওয়ার কথা জানান প্রধান শিক্ষক। সব সচিব মহোদয়, ডিজি মহোদয়ের কাছে আমরা গেছি এবং ওনারা আমাদের স্কুলে আসছেন,
কিন্তু আমাদের এই পর্যন্ত কোনো সুরাহা হয়নি। শিক্ষা অফিস বলছে সংকট সমাধানে নতুন ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন। PDP 5 শুরু হচ্ছে আগামী জুলাই মাস থেকে 26 সালের। এটা PDP 5-এর ভিতরে হোক আর যেভাবে হোক আশা করা যায় PDP 5-এর ভিতরে হবে। নতুন একটা ভবন জমি অধিগ্রহণ সহ যাতে সম্ভব হয় সেই চেষ্টা আমরাও করছি। খুলনা নগরীর কাছেই বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত এই বিদ্যালয় 2023 সালে দেশ সেরা নির্বাচিত হয়। বর্তমানে এখানে প্রায় 1300 শিক্ষার্থী অধ্যয়নরত। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। সেতু নির্মাণের 3 বছর পর চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত সেতু সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে। এর আগে 90 মিটার দীর্ঘ ব্রিজটি বেহাল দশায় পড়েছিল 4 বছর ধরে। চলতি মাসেই চালু হওয়ার কথা থাকলেও এলজিইডির দাবি সেতুটি ব্যবহারের উপযোগী করতে আরও অন্তত 2 থেকে 3 মাস সময় প্রয়োজন। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও আয়মান আহমেদ আনিসের ছবি নিয়ে রিপোর্ট। সেতু নির্মাণে 3 বছর পর শুরু হলো সংযোগ সড়কের কাজ। তবে আশার আলো জাগলেও চলমান কাজ দ্রুত শেষ করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 6,66,68,000 টাকায় চুয়াডাঙ্গা পৌর এলাকায় মাথাভাঙ্গা নদীর উপর 90 মিটার দীর্ঘ এই ব্রিজের নির্মাণ শুরু হয় 2021 সালের 11 ফেব্রুয়ারি, যা শেষ হয় 2022-এর 18 আগস্ট। কিন্তু সংযোগ সড়কের অভাবে 4 বছর ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়েছিল। বাঁশের তৈরি ভাঙাচোরা সাঁকুতে যাতায়াত করেন 20টি গ্রামের মানুষ। ভোগান্তি 5 থেকে 7 কিলোমিটার পথ বাড়তি পথের। অবশেষে এলজিইডি 2025 সালে ব্রিজের 2 পাশে 1,16,00,000 টাকায় 2 বিঘা জমি অধিগ্রহণ শেষ করে সংযোগ সড়ক নির্মাণের কাজ করছে বরেন্দ্র কনস্ট্রাকশন। ব্যয় ধরা হয়েছে 96 লাখ টাকা। কাজ শেষ হওয়ার কথা রয়েছে চলতি মাসেই। 6-7 বছর কাজ সমাপ্ত হয়ে গিয়েছে, কিন্তু সংযোগ সড়কের অভাবে এখানে মানুষ যাতায়াত করতে পারছে না। আমাদের চাষাবাদ তোলাতে খুব কষ্ট, অকলে চুয়াডাঙ্গা ঘুরে আসতে হয়, নাহলে বেস্টপুর ঘুরে আসতে হয়। আশা করছি যে খুব দ্রুত এই সংযোগ সড়কের কাজ সম্পূর্ণ হবে এবং আমরা এই ব্রিজ দিয়ে এই যে নদী পারাপার হতে পারবো। আমরা চাই এই ব্রিজটা রাস্তা সঠিকভাবে হয়ে মানুষের দীর্ঘদিনের আশাটা যেন পূরণ হয়। কিন্তু এলজিইডি বলছে সেতুটি ব্যবহার উপযোগী হতে সময় প্রয়োজন আরও 2 মাস। অ্যাপ্রোচের কাজ চলমান আছে এবং মে মাসের শেষে সংশ্লিষ্ট ঠিকাদার আশা করছি এই কাজ সম্পূর্ণ করতে পারবে। 210 মিটার সংযোগ সড়কের কাজ শেষ হলে প্রতিদিন প্রায় 2000 মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। যশোরে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। দেরিতে চাষাবাদ হলেও অনুকূল আবহাওয়ায় থাকায় ফলন ভালো হয়েছে। ফলে লাভের আশায় কৃষক। জেলা জুড়ে প্রায় 2.5 লাখ মেট্রিক টন চাল উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে কৃষি বিভাগ, যা চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় যশোরে মাঠ জুড়ে সোনালী ফসলের হাসি। বোরো ধান ঘরে তুলতে দম ফেলার ফুসরত নেই কৃষকের। চলতি মৌসুমে মিনিকেট, রড মিনিকেট, ব্রি 50, বাসমতি, ব্রি 63, ব্রি 67, বিনা 25 ধানের মতো বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ধান রোপণ করেন চাষিরা। উৎপাদন খরচ কিছুটা বাড়লেও ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখার আশা তাদের। সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, জনের দাম বেশি, 1001 টাকা একটা জনের দাম। এতে করে দেখা যাচ্ছে আমরা চালান পুঁজি ভাজানি খুব কষ্টকর ব্যাপার। 3 বিঘে জমি ধান করেছি এবং সুই মিনিকেট ধান, সেকন ধান। ধানটা মোটামুটি ভালো, তাই 25 মণ করে অতিবারে আশা করা যাচ্ছে। অন্যান্য জেলায় ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে, কিন্তু আমাদের যশোর জেলায় ঝড় বৃষ্টি হলেও আমাদের ক্ষতির পরিমাণ কম হয়েছে। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলায় ধান উৎপাদন হবে 10,72,000 মেট্রিক টনেরও বেশি, যা থেকে চাল মিলবে প্রায় 7,15,000 মেট্রিক টন। চাউলের উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 7,14,889 মেট্রিক টন এবং আমাদের এখানে যশোরে আমাদের চাউল লাগে 4,68,000 মেট্রিক টনের মতো এবং 2,47,000 মেট্রিক টন আমাদের উদ্বৃত্ত এখানে থাকবে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় আবাদযোগ্য 1,97,850 হেক্টর জমির মধ্যে 1,57,950 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, যশোর। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানালেও নিজ শর্তে অনড় যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের দেয়া রেড লাইন না মানলে
কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। এদিকে হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরবে না বলে সাফ জানিয়েছে ইরান। আঘাত হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ও মিত্র স্থাপনা ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা আছে জানিয়ে হুমকি দিয়েছে তেহরান। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তেহরানের সঙ্গে পরমাণু আলোচনায় কিছুটা অগ্রগতির আভাস দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে ওয়াশিংটন বেশ কিছু কঠিন শর্ত রেখেছিল বলে জানিয়েছেন ইরানি প্রতিনিধি দলের সদস্য। যুক্তরাষ্ট্রের দাবি ছিল হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিতে হবে এবং 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে নিতে হবে। এর বিনিময়ে জব্দ করা $6 বিলিয়ন ছাড়ের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। শুরুতে আলোচনার টেবিলে কিছুটা নমনীয়তা থাকলেও পরবর্তীতে ট্রাম্প এই সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে দাবি করেছে তেহরান। কূটনৈতিক আলোচনা চললেও কোনো পক্ষই ছাড় দিতে নারাজ। হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরবে না বলে সাফ জানিয়েছে ইরান। দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের অধিকার নিয়ে কোনো তর্কের অবকাশ নেই। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকারের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোতে আঘাত হানলে তার জবাবে ওই অঞ্চলের সব মার্কিন ও মিত্র স্থাপনা কয়েক ঘন্টায় ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা রাখে তেহরান। এদিকে ইরান যুদ্ধ চলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেতানিয়াহুর দপ্তর থেকে দাবি করা হয় তিনি গোপনে আমিরাত সফর করে দেশটির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন। তবে আবুধাবির পক্ষ থেকে এই দাবি সরাসরি নাকচ করে দেয়া হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, নেতানিয়াহুর সফর বা কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দলকে স্বাগত জানানোর তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র উত্তেজনার মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। সৌদি আরবের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে গোপন সামরিক অভিযানের অভিযোগ উঠেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি রিয়াদ ও তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে ইরানে গোপন সামরিক অভিযানের অভিযোগ উঠেছে। পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ইরানের অভ্যন্তরে সীমিত আকারে অভিযান চালায় সৌদি বিমান বাহিনী। তবে রিয়াদ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই স্বীকার বা অস্বীকার করেনি। তেহরানও রেখেছে নীরবতা। এই গোপন হামলার মধ্য দিয়ে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর সম্পর্ক নতুনভাবে সংঘাতমুখী রূপ নিয়েছে। হামলার জবাবে ইরান শুধু সৌদি আরব নয়, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত একাধিক দেশের উপর পাল্টা আঘাত চালায়। বেসামরিক স্থাপনা, তেল অবকাঠামো ও সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তু হয় বলে দাবি করা হয় বিভিন্ন প্রতিবেদনে। এর ফলে হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং বিশ্ববাজারে চাপ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ায় রিয়াদ। উত্তেজনা কমাতে পর্দার আড়ালে সক্রিয় হয় মধ্যস্থতাকারী দেশগুলো, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাকিস্তানও। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সৌদি আরবকে সামরিকভাবে আশ্বস্ত করতে যুদ্ধবিমান মোতায়েন ও সতর্ক অবস্থান নেয়। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এখনও কাটেনি। পারস্পরিক শর্তে আটকে আছে আলোচনা। হরমুজ নিষেধাজ্ঞা ও আঞ্চলিক সংঘাতকে কেন্দ্র করে নতুন করে বড় সামরিক অভিযানের শঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইরানে নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যার নাম দেয়া হয়েছে অপারেশন স্লেজহ্যামার। এর মধ্যে উপসাগরীয় অঞ্চল থেকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল ও এলএনজি সরবরাহ নিশ্চিত করতে ইরানের সঙ্গে চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী নৌযান চলাচলের ক্ষেত্রে তেহরানের নিয়ন্ত্রণ চলার মধ্যে এমন চুক্তির খবর পাওয়া গেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 5 জন সহ অন্তত 12 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে নাবাতিয়ে ও টায়ার এলাকায় ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে তেল আবিব। দখলদার বাহিনীর আগ্রাসনে এ পর্যন্ত ধ্বংস হয়েছে 10,000-এর বেশি ঘরবাড়ি। এমন পরিস্থিতিতে লেবাননের স্বাস্থ্যসেবা খাতের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। লেবাননের নাবাতিয়ে শহরে উদ্ধার অভিযান চালানোর সময় ইসরায়েলি হামলায় নিহত 2 সিভিল ডিফেন্স কর্মীকে চোখের জলে বিদায় জানিয়েছে লেবাননবাসী। বুধবার হোসেইন জাবের এবং আহমেদ নৌরার জানাজায় শত শত মানুষ অংশ নেন।
এদিকে নাবাতিয়া এলাকার আরব সামিল শহরে বুধবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। আবাসিক ভবনে চালানো এই হামলায় একই পরিবারের কয়েকজন প্রাণ হারান। এছাড়া আল নামিরিয়া এলাকায় আলাদা হামলায় আরো কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলা হয়েছে রাজধানী বৈরুতেও। শহরের দক্ষিণ উপকণ্ঠে একটি উপকূলীয় হাইওয়েতে ড্রোন হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া সিদন এবং টায়ার এলাকাতেও কয়েকটি হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি আগ্রাসনে লেবাননের বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। গত 17 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত দেশটিতে 10,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনারা সীমান্তের ভেতরে 10 কিলোমিটার এলাকা জুড়ে একটি ইয়েলো লাইন ঘোষণা করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। লেবাননে স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং চিকিৎসা কর্মীদের ওপর ক্রমাগত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত সোমবার এক হামলায় 2 চিকিৎসক নিহত হওয়ার পর সংস্থাটি অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানায়। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে লেবাননে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় মানবিক সংকট তীব্র হচ্ছে বলেও সতর্ক করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ঢাকায় স্মরণীয় জয়ের পর সিলেটে এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশের চ্যালেঞ্জ। ছন্দে থাকা বাংলাদেশের সে লক্ষ্য পূরণে বড় বাধা হতে পারে বৃষ্টি। লাক্কাতুরায় গ্রিন টপ উইকেটে প্রতিপক্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন গ্রাউন্ডসম্যানরা। সিলেট থেকে উপবণিকের রিপোর্ট। প্রথমবারের মতো সিলেটে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। চায়ের দেশ বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, তবে তা উপভোগের সুযোগ হয়তো নেই পাকিস্তান দলের। বাংলাদেশের বিপক্ষে টানা 2 টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের সংখ্যায় মেন ইন গ্রিন। সিলেট টেস্টে বৃষ্টির সংখ্যা থাকলেও ভেন্যু পরিবর্তন করেনি বিসিবি। লাক্কাতুরা অপেক্ষায় 6ষ্ঠ টেস্ট আয়োজনের। টেস্ট সামনে রেখে জোরে সোরে চলছে মাঠ প্রস্তুতের কাজ। ব্যস্ত সময় পার করছেন মাঠকর্মীরা। মেঘলা আকাশের নিচে ফ্লাড লাইট জ্বালিয়ে চলে উইকেট আর আউটফিল্ডের শেষ মুহূর্তের পরিচর্যা। ঢাকা টেস্টের পুরো আলো কেড়ে নিয়েছিলেন নাহিদ রানা। শেষ দিনে তুলে নেন 5 উইকেট। মিরপুরে 3 পেসার খেলানোর পর দ্বিতীয় টেস্টেও একই পথে হাঁটবে টিম ম্যানেজমেন্ট, সেটা বলে দিচ্ছে এই গ্রিন টপ উইকেট। সিলেটে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তাইজুল ও মিরাজ। তবে এবার যে পেসাররা রাজত্ব করবেন তা সহজেই অনুমান করা যায়। মিরপুরে বৃষ্টির পরও ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় দ্রুতই মাঠ প্রস্তুত হয়ে যায় খেলার জন্য। সিলেটেও আছে বৃষ্টির পূর্বাভাস, তাই সেই প্রস্তুতিও সেরে রাখছেন মাঠকর্মীরা। সিরিজের শেষ টেস্ট ঘিরে দর্শকদের মাঝেও বাড়ছে আগ্রহ। শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রি। ম্যাচকে আরও প্রাণবন্ত করতে স্কুল শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুযোগ। আইডি কার্ড দেখিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন তারা। সিলেটের উইকেট আপনারা জানেন, এটা অনেক বেশি ট্রু উইকেট। এখানে যেমন রান আছে তেমন আসলে পেস বোলারদের অনেক কিছু দেওয়ার আছে। তো আমি মনে করি আসলে খুব ইন্টারেস্টিং খেলা হবে এখানে, এবং আমি আশা করছি বাংলাদেশ এখানে ডমিনেট করেই আবার বিজয় অর্জন করবে। বৃষ্টি আসবে যাবে, বাট আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো, মানে অন্যতম সেরা ড্রেনেজ ব্যবস্থা আছে এখন বাংলাদেশের। তো আমি মনে করছি না, হয়তো ইন্টারাপ্ট হলেও খুব দ্রুত খেলা শুরু করা যাবে, এবং এখানে যারা আছেন আমাদের গ্রাউন্ডসম্যানরা, তাদের পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট আছে। পুলিশের সাথে এবং অন্যান্য যে সিকিউরিটি এজেন্সিগুলো আছে, আমাদের গোয়েন্দা সংস্থা, র্যাব, সেনাবাহিনী, সবার সাথে আমরা বসেছিলাম। এখানে আমরা পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করেছি, এবং অন্যান্য মানে শহরে বা অন্যান্য জায়গাতেও মানে বিশেষ নজরদারি পুলিশ থেকে আছে। সিলেটে এখন পর্যন্ত 5টি টেস্ট খেলেছে বাংলাদেশ, যার 2টিতে জয় আছে টাইগারদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বাংলাদেশের কাছে ঢাকা টেস্ট হেরে নিজ দেশে চরম সমালোচিত পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটররা ক্ষোভ প্রকাশ করে তৈরি করছেন ভিডিও। পাকিস্তানের কৌশল ও সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক রমিজ রাজা। স্ট্যাম্প মাইকে লিটন দাসের কথাগুলো নিয়ে পাকিস্তানের ক্রীড়াঙ্গনে তোলপাড়। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে টেস্ট হারের যন্ত্রণা বাড়িয়ে দিয়েছেন এলকেডি। বলেছেন রিজওয়ান বড় শট খেলবে না, শট খেলতে গিয়ে আউট হলে পাকিস্তানেই তাকে ঢুকতে দেবে না। আর এতেই চটেছেন পাকিস্তানি সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট বানিয়ে লিটনকে শাসাচ্ছেন, কটু কথা বলছেন অনেকেই।
তবে এর মাঝে যৌক্তিক আলোচনা সমালোচনাও রয়েছে। 15 টেস্টে 11টিতে হারা শান মাসুদের নেতৃত্ব, সিনিয়রদের দায়িত্বজ্ঞান, ব্যাটিং ইউনিটের শট সিলেকশন, বোলারদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক খেলোয়াড় ও ক্রিকেট জ্ঞান সম্পন্ন দর্শক। আবার বদলে যাওয়া বাংলাদেশ দলকে ভাসাচ্ছেন প্রশংসায়। কঠিন পরিস্থিতিতে ক্রিকেটারদের মাঝে হতাশা কাজ করছে, তারা ভুলের পুনরাবৃত্তি করছে, তাদের কৌশল আর সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলার জায়গা রয়েছে। বাংলাদেশ নিজেদের মাঠে 5 দিন আধিপত্য বজায় রেখেছে, শেষ পর্যন্ত পাকিস্তান দলকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেয়ার। ঢাকা টেস্টে শেষের রোমাঞ্চের হিরো নাহিদ রানা। চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেসের পেস সুইংয়ে ধরাশায়ী পাকিস্তান। তবে 2 ইনিংসে রান পাওয়া নাজমুল হোসেন শান্তর হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। আবার দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য ইলেকট্রিক বাইক পুরস্কার পেয়েছেন মমিনুল হক। পাকিস্তানি সাবেক ক্রিকেটার বাসিত আলীর মতে রানার হাতে ওঠা উচিত ছিল পুরস্কার। ক্রিকেটীয় হিসেবে শান্ত ম্যাচ সেরা, কিন্তু আমার দৃষ্টিতে সেরা নাহিদ রানা। সে আমাকে ওয়াসিম ওয়াকার ভাই আর শোয়েবের কথা মনে করে দিয়েছে। অধিনায়ক শান্তকেও প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। 17 টেস্টে বাংলাদেশকে যৌথভাবে সর্বোচ্চ 7 টেস্ট জেতানো ক্যাপ্টেন ব্যাটিং পারফরমেন্সেও যে মুগ্ধ করেছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আইনি মারপ্যাচে আটকা বিদেশে থাকা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়া। 1 বছরে দেশে বাজেয়াপ্ত প্রায় 30,000 কোটি টাকা, দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে ফেরানোর তাগিদ। জামাত জোটে থাকা নেতাদের বিষয়ে কঠোর হচ্ছে হেফাজতে ইসলাম। 7 সদস্যের কমিটি গঠন টানাপোড়েন হলেও সংগঠন ভাঙার সুযোগ নেই বলছেন নীতি নির্ধারকরা। এবং বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতুর জন্য মোবাইল সেবায় আরোপিত 1% সারচার্জ, কমছে 300 টাকার সিম করও। 15 বছরে প্রথমবার করের বোঝা কমার প্রতীক্ষায় অপারেটররা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। নিবিড় ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।